তো দ্য সেল সাইকেল, দিস প্রসেস ডেসক্রাইবস হাউ ইউক্যারিওটিক সেলস গ্রো, রেপ্লিকেট দেয়ার ডিএনএ অ্যান্ড ডিভাইড। মোদ্দা কথা এটাই যে সেল সাইকেল হলো এমন একটা প্রসেস, একটা শারীরবৃত্তীয় প্রসেস, যেটা প্রসেস মেনলি দেখায় যে সেল কীভাবে, ইউক্যারিওটিক সেলস কীভাবে গ্রো করছে, রেপ্লিকেট করছে তাদের ডিএনএকে এবং একে অপরের সঙ্গে ডিভাইড করছে। সো সেল সাইকেলের কিন্তু আসল উদ্দেশ্য একটা হচ্ছে যে ডিএনএ রেপ্লিকেশন। মেনলি দুটো পার্ট থাকে সেল সাইকেলের, একটাকে বলি ইন্টারফেজ, একটাকে বলি এম ফেজ। একটাকে বলি ইন্টারফেজ, একটাকে বলি এম ফেজ। যেটাকে ইন্টারফেজ বলছি সেটা সেল গ্রোথ অ্যান্ড ডিএনএ রেপ্লিকেশন এখানে হয়। সেলের গ্রোথ এবং ডিএনএর মেন রেপ্লিকেশন এই ইন্টারফেজ দশায় হয়। তারপরে হচ্ছে এম ফেজ। মানে তোমরা এরকমটা ধরতে পারো, তোমরা একদিন দেবে, ধরো জেনপাস ইউজি এক্সামিনেশন একদিন দেবে, ঠিক আছে, ওর জন্য এখন নিচ্ছ প্রস্তুতি, সেটা হচ্ছে ইন্টারফেস দশা। সো আর লাস্টে যেদিন একদিন জাস্ট 3 ঘন্টার এক্সাম দেবে সেটা হচ্ছে এমফেস দশা। তো এতটা বেশি ডিফারেন্সিয়েট করে দুটো দশা। তো পার্টস অফ দ্য সেল সাইকেল যদি দেখি, প্রথমে দেখো ডান দিকে ইন্টারফেজ। দিস ইজ দ্য লংগেস্ট ফেজ অফ দ্য সেল সাইকেল হোয়ার দ্য সেল গ্রোজ অ্যান্ড প্রিপেয়ার্স ফর ডিভিশন। যেখানে তোমরা অ্যাকচুয়ালি প্রস্তুতি নিচ্ছ, প্রকৃত প্রস্তুতি নিচ্ছ, তুমি তোমাকে যোগ্য বানাচ্ছ সেল ডিভিশনে যাওয়ার জন্য, ডিভাইড করার জন্য, নিজেকে যোগ্য তৈরি করার জায়গা হচ্ছে ইন্টারফেজ। কী কী হবে ইন্টারফেজে? ইন্টারফেজে ফার্দার মেনলি 3টে দশা আছে, তবে 4টা দশাও আছে। 3টে দশায় কি দেখে নাও, G1 ফেজ প্রথমটা, তারপরে S ফেজ, তারপরে G2 ফেজ। এবার G1 ফেজ থেকে সেল আবার আরেকটা ফেজে চলে যায় কোনো কোনো সেল, যেটাকে G0 বা G0 ফেজ বলে, ঠিক আছে। G0 ফেজ কি সেটাও দেখছি পরে। সো ইন্টারফেজ কি? ইন্টারফেজ হচ্ছে সব থেকে লংগেস্ট পার্ট, সেল ডিভিশনের লংগেস্ট পিরিয়ড, যেখানে সেলটা মেনলি গ্রো করে, নিজেকে প্রিপেয়ার করে সেল ডিভিশনের জন্য। আর এম ফেজ হচ্ছে আসল গেমের দিন, যেদিন অ্যাকচুয়াল খেলাটা হবে। This is the phase where actual cell division occurs. By the end, 2 daughter cells are formed and the cell cycle starts again. এম ফেজের শেষে কী হবে? 2টো ডটার সেল তৈরি হবে এবং সেল সাইকেল স্টার্ট হবে। একটা কোয়েশ্চেন করছি আবার তোমাদের কাছে, সবার কাছে, বিকজ তোমরা সবাই রিপিটার ড্রপার, কেউ নতুন এখন 11-এ আসনি। তোমরা বলো যে ইন্টারফেজ মানে তো সবার মাথায় একটা আইডিয়া আছে, ক্লিয়ার আছে, হ্যাঁ G1, G2, S ফেজ ওগুলো হয়। এম ফেজের ক্ষেত্রে কি হয়? মাইটোসিস হয় না মিওসিস হয়? এম ফেজ মানে কি, মাইটোসিস না মিওসিস? তাহলে মিওসিস কি? মিওসিস তাহলে কি? আচ্ছা, তো এম ফেজ মানে বলে দিলে যে এম ফেজ মানে কি, মাইটোসিস ফেজ। তাহলে মিওসিস এম ফেজের অন্তর্গত কি নয়? থিঙ্ক অ্যাবাউট ইট, উইল কাম ইনটু দিস লেটার। আমরা আবার আসবো এটা টপিকে, মাথায় খাটাও জিনিসটাকে। চলো মুভ করছি সামনে। ডিউরেশন কি সেল সাইকেলের? জেনারেশন টাইম। এবার যেটা ডিউরেশন সেল সাইকেলের, যেটা ডিউরেশন সেটাকে আমরা বলি জেনারেশন টাইম। সেটাকে কি বলি? জেনারেশন টাইম। সো হিউম্যান সেল কাছাকাছি 24 ঘন্টা সময় লাগে। এই 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা লাগে শুধু ইন্টারফেজে নিজেকে প্রিপারেশন করতে। মানে যেটা তোমাদেরকে বললাম, তোমরা অ্যানালজি করতে পারো নিজের প্রিপারেশন স্টেজের সঙ্গে। নিজেকে প্রস্তুতি নিচ্ছ সারা দিন, সারা বছর মিলে, সারা মাস ধরে, কিন্তু এক্সাম আবার একটা ছোট্ট মুহূর্তের এক্সাম। সো এই যে প্রস্তুতি নিচ্ছ, এটাকে বলে কি? ইন্টারফেজ। আর এই ইন্টারফেজটা হিউম্যানদের ক্ষেত্রে হয়, হিউম্যান সেলসের ক্ষেত্রে 23 ঘন্টা, 23 আওয়ার্স। আর 1 ঘন্টা চলে আমাদের মোট এম ফেজ। 23 ঘন্টা চলে ইন্টারফেজ, 1 ঘন্টা চলে তোমার মেন এম ফেজ। ইস্ট সেল যেটা হয়, ইস্ট সেলের ক্ষেত্রে 90 মিনিটস হয়। আর প্রোক্যারিওটিক সেল যেটা হয়, প্রোক্যারিওটিক সেলসের ক্ষেত্রে মানে ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে মাত্র 20 থেকে 30 মিনিটস। এই কারণে ল্যাবে ব্যাকটেরিয়াদেরকে গ্রো করায় খুব ইজিলি, জাস্ট একটু নিউট্রিশন মিডিয়াম দিলাম, অ্যাগার মিডিয়াম, ব্লাড অ্যাগার মিডিয়াম, যে কোনো একটা মিডিয়াম দিলাম, সঙ্গে সঙ্গে ওরা ফটাফট গ্রো করে গেল ফাটিয়ে। সো ইউক্যারিওটিক সেলসের জেনারেশন টাইম খুবই কম। আচ্ছা, ইস্টটা কি তাহলে? ইস্টের ক্যাটাগরি কি? ইস্ট কোন কিংডমের অন্তর্গত? কোন কিংডমে আছে? কোন কিংডমের অন্তর্গত ইস্ট? প্লান্ট কিংডম জানো সবাই, অ্যানিম্যাল কিংডম জানো, এরকম আরও কিছু কিংডম আছে। তো ইস্ট কোন কিংডমের অন্তর্গত? ইয়েস, ফাঙ্গি বা ফাঞ্জাই। ইয়েস, ইউ আর কারেক্ট আশিক। শুনতে পেয়েছি আশিক। তোমার কি হয়েছে আজকে? ইন্টারনেট শুনতে পেয়েছি। সো ফাঙ্গি বা ছত্রাক যেটা আছে, সেই ছত্রাক হচ্ছে ইস্ট সেল। ইস্ট সেলের ব্যাপারে একটা জিনিস মাথায় রাখবে, যেটা হচ্ছে একটা এমন ছত্রাক যেটা ইউনিসেলুলার, এক কোষী ছত্রাক।
এটা হচ্ছে একটা এক্সেপশন। কখনো যারা ফাঙ্গি বা ফাঞ্জাই যাদেরকে বললাম, সেই ফাঙ্গিরা ইয়েস আসি কিউ আর কারেক্ট, যে ফাঙ্গি বা ফাঞ্জাই তুমি বললে, সেই ফাঙ্গিরা কখনো ইউনিসেলুলার হয় না, সবাই মাল্টিসেলুলার হয়, বহুকোষী। কিন্তু ইস্ট হচ্ছে একমাত্র ব্যতিক্রম যে ইউনিসেলুলার হয়। ঠিক আছে, মাথায় রাখবে এটা কথা। নেক্সট আমরা আজকে ঢুকছি পরের টপিক, যেটা হচ্ছে G1 ফেজ। G1 ফেজ কি? দ্য গ্রোথ ফেজ, যেখানে অ্যাকচুয়াল সেলের গ্রোথ হবে। কী কী হবে, কী কী হয় G1 ফেজে? চলো সামারি ভার্সনে দেখি প্রথমে, তারপর একটু ভালো করে দেখছি। দ্য সেল গ্রোজ ইন সাইজ, প্রথম কথা মাথায় রাখতে হবে, মুদ্রা কথা। G1 ফেজে কি হয়? দ্য সেল, তোমরা এই আজকের লেকচার থেকে একটা কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো জেনপাজে, হ্যাঁ, আজকের এই টপিকটা থেকে জেনপাজে একটা কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো। সো দ্য সেল গ্রোজ ইন সাইজ, সাইজে বাড়বে সেলের, প্রডিউসিং প্রোটিনস, প্রোটিন তৈরি হবে সেলের মধ্যে, অ্যান্ড অর্গানেলস, আর যা যা অর্গানেলসের প্রয়োজন সেই অর্গানেলসগুলো তৈরি হবে, যেগুলো এসেন্সিয়াল সবাই নেক্সট স্টেজের জন্য সেল সাইকেলের সমস্ত এসেন্সিয়াল অর্গানেলসগুলো তৈরি হবে। এবার ইট এনসিওরস দ্য সেল ইজ লার্জ এনাফ অ্যান্ড হ্যাজ সাফিসিয়েন্ট এনার্জি। মানে কি, আমি এখানে বললাম অর্গানেলস, তাই তো, এখানে বললাম আমি অর্গানেলসের কথা প্রসঙ্গ নিলাম, মানে আর এখানে বলছি এনার্জির কথা। মানে একটা জিনিস ক্লিয়ার হলো যে অর্গানেলস লাইক মাইটোকন্ড্রিয়া, ওই অর্গানেলসগুলোর কিন্তু সাফিসিয়েন্ট লেভেলে বৃদ্ধি হবে সেলের মধ্যে, যাতে করে এনার্জির সরবরাহ মেনটেন থাকে, অ্যান্ড ইজ রেডি টু বিগিন ডিএনএ রেপ্লিকেশন। ফাইনাল কাজ কি, আমার আসল উদ্দেশ্য হচ্ছে ডিএনএকে রেপ্লিকেট করবো। সো চেক পয়েন্ট কি, ঠিক আছে, চলো আগে আসছে, আরও ভালো করে বুঝতে পারবে। সো G1 ফেজে যখন একটা সেল আসে, খুব ভালো করে দেখো, G1 ফেজে যখন একটা সেল ঢুকলো, তখন ওর কাছে 3টা অপশন থাকে, 3 অপশনস। ফার্স্ট অপশন ইজ, ও নিজে এনার্জি রেডি করলো, নিজেকে গ্রো করালো, নিজের মধ্যে নিউট্রিশন জমা করলো, সমস্ত কিছু রেডি, ও এবার এস ফেজে যাওয়ার জন্য প্রস্তুত। ঠিক আছে, এস ফেজে যাওয়ার জন্য প্রস্তুত, যেখানে ডিভিশন প্রিপেয়ার করবে, ডিভিশন করবে, এস ফেজে যাবে, যেখানে ডিএনএ মানে অ্যাকচুয়ালি ডিভিশন, মানে ডিএনএ অ্যাকচুয়ালি কপি তৈরি হবে। তাছাড়াও যদি চাই তো G0 ফেজে ঢুকতে পারবে, যে G0 ফেজটাকে রেস্টিং ফেজ বা কুইসেন্ট স্টেট বলে। মানে ওখানে সেল চলে গেলে সেল আর ফার্দার ডিভিশন করে না, বাট ওখানে গিয়ে সেলের কাছে দুটো অপশন থাকে, যে পার্মানেন্ট একদম রেস্টিংয়ে চলে গেল, কোনো দিনও ডিভিশন করতে পারবে না, ডিভিশন করার ক্ষমতা হারিয়ে দিল, বা আরেকটা অপশন থাকে, যদি প্রয়োজন আসে ফিউচারে, তাহলে আবার ডিভিশন করতে পারে। যখন G0 গেল, কথাগুলো বুঝতে পারছো না, বেশি বেশি হচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে কিছু। একটা তো বললাম যে G1 ফেজে ঢোকার পরে এস ফেজে গেল, মানে ফার্দার ডিভিশন করছে সেল। যদি ফার্দার ডিভিশন না করে, তাহলে আরেকটা অপশন হচ্ছে G0 গেল। G0 যখনই গেল, তখন ওর কাছে আবার দুটো অপশন আছে, যে পার্মানেন্ট G0 চলে গেল, পার্মানেন্ট মানে কি, আর কখনো ও ডিভিশন করতে পারবে না। আরেকটা হতে পারে কি, যে আবার করতে পারবে, ক্যান রিজিউম লেটার, ও পরে আবার রিজিউম করতে পারবে, এখন আপাতত একটু নিদ্রায় চলে গেল। আরেকটা অপশন থাকে এই ক্ষেত্রে, যে আন্ডারগো সেল ডেথ, যে সেলটাকে দেখছি ও যোগ্য সেল নয়, বেঁচে থাকার অধিকার নেই, ওটা আরও শরীরকে ড্যামেজ করবে, ওই সেলটাকে মেরে ফেলে, ওটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। ওটাকে বলা হয় অ্যাপোটোসিস। কী বললাম, ওটাকে বলা হয় অ্যাপোটোসিস, আন্ডারগো সেল ডেথ। সেল যখন নিজেকে হত্যা করে, নিজের সেল যখন নিজেকে মেরে ফেলে, তখন সেটাকে অ্যাপোটোসিস বলা হয়। দুটো সিনারিও ঘটে, যখন তুমি আজকে যদি বাইক কার কোথাও লেগে গেল, আঘাত হলো, অ্যাক্সিডেন্ট হলো, আঘাতপ্রাপ্ত হলো, তখন তোমার সেলটা মারা যাবে সেখানকার, তাই তো, ড্যামেজ হলে। তো বাইরে যদি এক্সটার্নাল আঘাত লেগে যদি সেল মারা যায়, তখন সেটাকে বলা হয় নেক্রোসিস, সেটাকে বলা হয় নেক্রোসিস। আর যখন তোমার সেল নিজের সেলকে মেরে ফেলে, তখন সেটা বলা হয় অ্যাপোটোসিস। চলো আর বেশি জানতে হবে না, এতটুকু এনাফ। এবার কি ইভেন্টস তাহলে কী কী হয় G1 ফেজে? সেল গ্রোথ বিগিনস, খালি হেডলাইনটি মাথায় রাখো, ছোটোগুলো মাথায় রাখতে পারলে ভালো। আমি ছোটোগুলো কেন লিখে নিয়ে এসেছি, কারণ তোমরা গল্প যেন মাথায়টা থাকে, গল্প থাকলে জিনিসটা মনে থাকবে। আর খালি বুলেট পয়েন্ট দেবো তো মুখস্থ করতে হবে, আর বুলেট পয়েন্টের সঙ্গে একটু গল্প থাকলে গল্পটা মাথায় থাকবে। তো মাথায় রাখার জন্য ছোটো পয়েন্টগুলো দেওয়া। তো প্রথম কথা মাথায় রাখতে হবে G1 ফেজের ক্ষেত্রে, দ্যাট ইজ সেল গ্রোথ বিগিনস, সেলের গ্রোথ শুরু হয়, সেল সাইজে বাড়তে থাকে, ভলিউমে বাড়তে থাকে, আর মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এন্ডোপ্লাজম রেটিকুলামের মতো যেগুলো অর্গানেলস আছে, সেগুলো ডুপ্লিকেট হতে থাকে, তাদের সংখ্যা বাড়তে থাকে। বায়োসিনথেসিস অ্যাক্টিভ থাকে, যেমন সেল আরএনএ প্রডিউস করবে, প্রোটিন তৈরি করবে, এনজাইম তৈরি করবে, যেগুলো ডিএনএ রেপ্লিকেশনের জন্য দরকার, স্পেশালি অ্যাক্টিভ ইন প্রোটিন সিনথেসিস, আর খুবই ভারী মাত্রায় প্রোটিনটাকে সিনথেসাইজ করবে। মেটাবলিক অ্যাক্টিভিটিস খুবই হাই, মানে সেল মেটাবলিক্যালি অত্যন্ত বেশি অ্যাক্টিভ থাকে, ওই কারণে হাই এটিপির ডিমান্ড থাকে, শক্তিটা প্রচুর দরকার, আর ওই শক্তিটা সরবরাহ কে করে মাইটোকন্ড্রিয়া। প্রিপেয়ার্স র ম্যাটেরিয়াল ফর ডিএনএ সিনথেসিস ইন দ্য নেক্সট ফেজ, আর ডিএনএ সিনথেসিস যে করবে এস ফেজে গিয়ে, পরের ফেজে গিয়ে, তার জন্য যা যা র ম্যাটেরিয়াল দরকার, যা যা কাঁচামালের প্রয়োজন, এখন ওই সমস্ত কাঁচামালগুলো তৈরি করবে। আর ডেফিনেটলি এখানে কিছু ভালো চেক পয়েন্ট থাকে, চেক পয়েন্টের নাম তোমাদেরকে মনে রাখতে হবে না, শুধু মাথায় রাখবে কিছু ভালো ইম্পর্টেন্ট চেক পয়েন্ট থাকে, যে চেক পয়েন্টগুলো মেনলি দেখে যে সেলটা এস ফেজে যাওয়ার যোগ্য কি যোগ্য নয়। মানে দেখো, চেক পয়েন্ট যদি না থাকে, তাহলে তো তিনটা যে আমি দেখালাম, যে 3টা অপশন থাকে, 3টা অপশন কে নিয়ে আসছে, সেলকে 3টা অপশন দিচ্ছে কে? ডেফিনেটলি ওখানে কিছু চেক পয়েন্ট আছে, যারা মেজার করছে যে তুই যোগ্য, তুই যা এস ফেজে, তুই যোগ্য না, তুই মরে যা।
বা তুই জি নট ফসে যা, তোর এখন প্রয়োজন না ডিভিশন করা, তুই রেস্ট কর। কেউ তো আছে চেক পয়েন্ট, তাই তো? সো ডেফিনেটলি জি1-এ কিছু চেক পয়েন্ট থাকে, চেক পয়েন্টগুলোর নাম তোমাদেরকে জানতে হবে না, শুধু মাথায় রাখো চেক পয়েন্ট থাকে জি1-এ। চেক পয়েন্ট অনেক জায়গায়, সব জায়গাতে থাকে, চলো দেখছি আরও সামনে। সো কী কী চেক করে মেলে তাহলে জি1 ফেজে? ডিএনএর ইন্টিগ্রিটি চেক করে, মানে যে ডিএনএটা, আমি একটা ডিএনএ, আমি এখন জি1 ফেজ, আমি একটা সেলের মধ্যে আছি, আমি একটা ডিএনএ, আমি জি1-এ ঢুকলাম, এবার আমি এর পরে জি2-এ যাবো, মানে সরি এসে যাবো, জি2-তে পরে এসে যাবো, এসে গিয়ে আমার দুটো কপি তৈরি হবে, আমি আর আমার একটা ভাই, আমার একটা সিস্টার, সরি বোন, সিস্টার ক্রোমাটিড, সিস্টার তৈরি হবে, সেম ডিএনএ তৈরি হবে আমার মতো। সো আমি ঠিক আছে কিনা সেটা তোকে দেখতে হবে, আমার যা পুরো স্ট্রাকচার সেটা ইন্টিগ্রেটেড আছে কিনা, সেটা ঠিকঠাক আছে কিনা সেটা তো চেক করতে হবে। ওই জিনিসটাকে চেক করাকে বলা হয় ডিএনএ ইন্টিগ্রিটি চেক করা, মানে ডিএনএটা ঠিক আছে কিনা, সুস্থ ডিএনএ কিনা, তো ওটা চেক করবে। নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি দেখবে যে প্রপার পরিমাণে পুষ্টি আছে কিনা, গ্রোথ সিগন্যালসগুলো দেখবে। এবার যদি সব কন্ডিশন ঠিকঠাক থাকে তাহলে সেই সেলটা এবার এস ফেজে মুভ করবে। আর যদি না হয়, যা যদি না এগুলো মেট করতে পারে, নিউট্রিয়েন্ট নাই, এর অভাব ওর অভাব, ডিএনএ ঠিক নাই, স্ট্রাকচার বিগড়ে আছে, ইন দ্যাট কেস ওকে জি0-এ যেতে হবে, রেস্ট করতে যেতে হবে, আর না হলে মরে যেতে হবে। সবার ক্লিয়ার জি1 ফেজ? কোনো কনফিউশন ডাউট কিছু আছে কোথাও? ঠিক আছে, জি1 ফেজ ক্লিয়ার। এবার এস ফেজে ঢুকলাম। এস ফেজে যখন ঢুকছি তখন দেখতে পাচ্ছি সিনথেসিস ফেজ। এস ফেজটা আরেক নাম হচ্ছে সিনথেসিস ফেজ। সিনথেসিসের বাংলা কি? সিনথেসিসের বাংলা কি? সংশ্লেষ। সংশ্লেষ দশা সবাই জানো তোমরা। সো মেনলি এখানে সংশ্লেষ হবে। কী সংশ্লেষ হবে? ডিএনএ সংশ্লেষ হবে। হোয়াট হ্যাপেন্স? দ্য সেল ডুপ্লিকেটস ইটস ডিএনএ। সেলের ডিএনএ যেটা আছে সেটা ডুপ্লিকেট হবে, ক্রিয়েটিং টু আইডেন্টিক্যাল কপিজ অফ ইচ ক্রোমোজোম। দুটোই ক্রোমোজোমের একটা সেম হুবহু কপি তৈরি হবে। কি চেক পয়েন্ট করে এখানে? ইট ভেরিফাইজ দ্যাট ডিএনএ রেপ্লিকেশন ইজ কমপ্লিট। এস ফেজে মেনলি এটা এনশিওর করা হয়। ততক্ষণ অবধি এস ফেজকে কমপ্লিট মানা হবে না যতক্ষণ অবধি আমরা দেখতে পারবো যে ডিএনএ দুটো পুরোপুরি রেপ্লিকেট হয়ে গেছে। রেপ্লিকেট হওয়া মানে কি? কপিটা তৈরি হওয়া, যে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হওয়ার যে প্রসেস, একটা ডিএনএ ছিল, এখান থেকে এদিকে একটা হচ্ছে, এদিকে একটা হচ্ছে, দুটো ডিএনএ তৈরি হচ্ছে। তো এই প্রসেসটাকে বলা হয় রেপ্লিকেশন ডিএনএর। এই রেপ্লিকেশনটা কমপ্লিট হলো কিনা, আর কোনো ত্রুটি নেই তো যে নতুন ডিএনএ তৈরি হলো সেটাতে? যে নতুন ডিএনএ দুটো তৈরি হলো, ডিএনএ 1 ডিএনএ 2, এই নতুন ডিএনএ তো কোনো ত্রুটি নেই তো, সেটাও চেক করবে কে? এই এস ফেজ। এস ফেজের পরে ডেফিনেটলি জি2 ফেজ আসছে, তার মানে জি2 ফেজে কিন্তু এগুলো চেক করবে। সো এস ফেজের কি ইভেন্টগুলো কি? তাহলে প্রথম যেটা জিনিস দেখবো, ডিএনএ রেপ্লিকেশন হবে, ডুপ্লিকেশন অফ জেনেটিক ম্যাটেরিয়াল। সো এভরি ক্রোমোজোম ডুপ্লিকেট হবে, দুটো ক্রোমোজোম ডুপ্লিকেট হবে, ফর্মিং টু আইডেন্টিক্যাল সিস্টার ক্রোমাটিড। এখন আশা করি তোমাদের কনফিউশন নাই, সিস্টার ক্রোমাটিড মানে কি? কনফিউশন হওয়ার কথা নেই বলেই ফার্স্টে এত আলোচনা করেছি। সো দুটো সিস্টার ক্রোমাটিড করবে, আর সেই সিস্টার ক্রোমাটিড দুটো কোথায় জয়েন্ট থাকবে একবারের সঙ্গে? গাইজ কোথায় জয়েন্ট থাকবে? সেন্ট্রোমিয়ারে, তাই তো? দিস এনসিওরস দ্যাট বোথ ডটার সেলস উইল রিসিভ অ্যান এক্স্যাক্ট কপি অফ ডিএনএ। আর এটা এনসিওর করে যে দুটো ডটার সেলস যা আছে একটা এক্স্যাক্ট কপি অফ ডিএনএ নিজের রিসিভ করে। সো এটা দেখতে পারো, ছবিটা দেখলে বুঝতে পারবে। সো এটা হচ্ছে আমার একটা সেন্ট্রোমিয়ার, মাঝখানে যেটা আছে এটা হচ্ছে একটা ডিএনএ, এটা হচ্ছে একটা ডিএনএর কপি, মানে ক্রোমোজোম। এবার এই ডিএনএ যখন রেপ্লিকেশন হলো তখন এটার ডুপ্লিকেট তৈরি হলো। দেখো সেম, এটা যে কালারের ছিল সেম ওর ডুপ্লিকেট একটা কপি তৈরি হয়েছে। এটা পিঙ্ক কালারের ছিল, সেম ওর ডুপ্লিকেট কপি এখানে একটা তৈরি হয়েছে। ওরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকে সেন্ট্রোমিয়ার দ্বারা। আর এই যে নতুন দুটো কপি তৈরি হলো, মানে এর যে সেম কপিটা তৈরি হলো, একে একে অপরের সঙ্গে কী বলবো? সিস্টার ক্রোমাটিড। একে অপরের সঙ্গে কী বলবো? সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, সিস্টার ক্রোমাটিড কি? আর তাহলে এটার সঙ্গে কি? এই পিঙ্কটার সঙ্গে এই পিঙ্কটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, এরা একে অপরের সঙ্গে সিস্টার ক্রোমাটিড, আর এরা হচ্ছে একে অপরের সঙ্গে সিস্টার ক্রোমাটিড। বলো। হ্যাঁ, কি না? ক্রোমোজোম ডুপ্লিকেট হয়? তুমি কনফিউজ করছো তাহলে কিছু। আমি আসছি ওটা কন্টেন্টে, তুমি যেটা বললে কনফিউশন, আমি আসছি ওটা টপিকে। কোথায় এক্স্যাক্টলি ক্রোমোজোম ডুপ্লিকেট হয়, কোথায় ডিএনএ ডুপ্লিকেট হয়, আমি আসছি ওটা ফেজে। তুমি কনফিউজ করছো কিছু? দাঁড়া, গিভ মি 5 মিনিটস, আমি নেক্সট কয়েকটা স্লাইডে আসি, তুমি বুঝতে পারো তারপর সুদীপা। ঠিক আছে সুদীপা? হ্যাঁ, কয়েকটা স্লাইডে যায়, তারপর তুমি মিলিয়ে নেবে, তারপর দেখছি তোমার ডাউট। চলো নেক্সট। আচ্ছা, হিস্টোন প্রোটিন সিনথেসিসের পরে সেকেন্ড ইভেন্ট হিস্টোন প্রোটিন সিনথেসিস হবে। যে হিস্টোন প্রোটিনটা কী করে? অ্যাকচুয়ালি ডিএনএকে প্যাকেজিংয়ে হেল্প করে। ক্লিয়ার? এটা তো সবার, হিস্টোন প্রোটিন প্যাকেজিংয়ে হেল্প করে। কি কনফিউজ করলাম এখানে?
every chromosome duplicates forming two identical sister. ওয়েট, তুমি কি বললে সুদীপা কথাটা? তো এটা কথা কেন লিখলো তাহলে? ক্রোমোজোম ডুপ্লিকেট, ইয়েস। না, ক্রোমোজোমের ডুপ্লিকেশন হয় না, এটা স্পেস যে পিপিটিটা বানিয়েছে সে এরর করেছে এখানে, ওর কনসেপ্টটা মাথায় ছুটে গেছিল এখানটাতে। দাঁড়া এই স্লাইডটা কমপ্লিট করে এখানে বুঝতে পারবে। আচ্ছা, এই লাস্টের 3 নম্বর পয়েন্টটা দেখো, নো চেঞ্জ ইন ক্রোমোজোম নাম্বার অলদো ডিএনএ কন্টেন্ট ডাবলস, ডিএনএটা ডাবল হয়, দ্য নাম্বার অফ ক্রোমোজোমস স্টেজ দ্য সেম। ঠিক আছে, ডিএনএ কন্টেন্টটা ডাবল হয়ে যায় অ্যাকচুয়ালি, মানে ক্রোমোজোমটা ওখানে অ্যাকচুয়ালি ডুপ্লিকেট করে। ঠিক আছে, ক্রোমোজোমটা অ্যাকচুয়ালি ডুপ্লিকেট করে, কিন্তু ক্রোমোজোমের নাম্বার যেটা থাকে সে নাম্বারটা সেম থাকে, নাম্বারে মানে ক্রোমোজোমের কন্টেন্টে কোনো চেঞ্জেস আসে না। মেনলি ডিএনএ কন্টেন্ট যেটা আছে সে ডিএনএ কন্টেন্টটা ডাবল হয়ে যায়। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এখানে, এটা মাথায় রাখবে। হ্যাঁ, যে ক্রোমোজোম নাম্বার যেটা আছে সে ক্রোমোজোম নাম্বারে কোনো চেঞ্জেস আসে না। সুদীপা তুমি কনফিউজ কোথায় করছো আমি বলছি, ওটা ঠিকই আছে, এটা জিনিস যেখানে তুমি কনফিউজ করলে মেনলি ক্রোমোজোম আর ক্রোমোজোম নাম্বার, বুঝতে পেরেছো? ডিএনএ কন্টেন্ট যেটা আছে সে ডিএনএ কন্টেন্টটা এখানে ডাবল হয়ে যায়, কিন্তু যেটা আমাদের কাছে ক্রোমোজোম নাম্বার আছে সেই ক্রোমোজোম নাম্বারটা সেম থাকে স্পেসে, ক্রোমোজোম নাম্বারে কোনো পরিবর্তন আসে না। যেমন ডিএনএ কন্টেন্টটা যদি 2C থাকে সেটা 2C থেকে 4C হয়ে যাবে। আমি দেখাচ্ছি, এটা তোমার ক্লিয়ার করছে, দাঁড়াও এই ডাউটটা ক্লিয়ার করছে, আসছি পরের স্লাইডে। এবার হয় দ্য এস ফেজ ইজ ইম্পর্ট্যান্ট, ইচ ডটার সেল রিসিভস এ কমপ্লিট অ্যান্ড আইডেন্টিক্যাল সেট অফ ডিএনএ, প্রতিটা ডটার সেল একটা কমপ্লিট এবং আইডেন্টিক্যাল সেট অফ ডিএনএ পায়, আর সেল ডিভিশন প্রসিডস অ্যাকুরেটলি অ্যান্ড সেফলি, যেটা সেল ডিভিশন আছে সেটা খুব অ্যাকুরেটলি এবং সেফলি হয়। চলো আগে দেখছি এবার যেটা তুমি বললে সুদীপা, দেখো তোমার এখানে মনের কথাটা, যেটা ফার্টিলাইজেশন হলো, ফার্টিলাইজেশন হওয়ার পর তখন কি অন এন অন সি, এন মানে কি, এন মানে ক্রোমোজোম ভ্যালু, সি মানে ডিএনএ ভ্যালু। ঠিক আছে, এন মানে ক্রোমোজোম ভ্যালু, সি মানে ডিএনএ ভ্যালু। এবার অন এন অন সি, একটা ক্রোমোজোম আছে একটা ডিএনএ আছে। এবার ওটা কি হলো, ফার্টিলাইজেশন হওয়ার পরে যখন দুটো সেল একত্রিত হচ্ছে তখন কি হচ্ছে, ওটা হয়ে গেল তোমার ডাবল হয়ে গেল, দুটো ক্রোমোজোম দুটো ডিএনএ, কন্টেন্ট ওদের ভ্যালুটা হয়ে গেল কি 2N আর 2C। এবার যখন G1 ফেজে ঢুকছে তখন কিন্তু সেম আছে, 2N আর 2C আছে, মানে সি মানে কি বললাম ডিএনএ, আর এন মানে বললাম ক্রোমোজোম ভ্যালু সেম আছে। এস ফেজে যখন ঢুকলো তখন যেটা ক্রোমোজোম ভ্যালু আছে, ক্রোমোজোম নাম্বারে যেটা আছে সেই ক্রোমোজোম নাম্বারটা 2N থাকে, ক্রোমোজোম নাম্বারে কোনো চেঞ্জেস আসে না, কিন্তু যেটা অ্যাকচুয়ালি ডিএনএ কন্টেন্ট আছে সেই ডিএনএ কন্টেন্টটা ডাবল হয়ে যায়, 4C হয়ে যায়। আবার যখন এস ফেজ থেকে গ্যাপ 2-এ ঢুকে, গ্যাপ 2-এ আবার 2N 4C থাকে, আবার যখন পরে ওটা মাইটোসিস হয় তখন আবার হ্রাস বিভাজন, মানে ওখানে মাইটোসিসে ডেফিনেটলি সমবিভাজন হয়, কিন্তু আবার ওখানে যেটা তোমার ক্রোমোজোমের কন্টেন্ট আছে, মানে সরি ডিএনএ কন্টেন্ট আছে সেটা আবার হাফ হয়ে যায়, 4N থেকে 2N হয়ে যায়, না 4C থেকে 2C হয়ে যায়। এই স্লাইডটা দেখতে পেলে ক্লিয়ার হলো, এটা দেখে বুঝতে পারছো গল্পটা? ওখানে মেবি অড প্লেতে একটু গন্ডগোল হয়েছে, ক্রোমোজোম ডুপ্লিকেট ডিরেক্ট লিখে দিয়েছে, তো তোমার ওটা গল্প ঠিকই আছে, তুমি ভুল বলনি তো। এখানে কি ভুল হয়েছে বলছি তোমাকে, এই স্লাইডটাতে খুব ওপেনভাবে ডিরেক্টলি লিখেছে এই স্লাইডটাতে যে এভরি ক্রোমোজোম ডুপ্লিকেটস, এই কথাটা একটু কনফিউজিং কথা হয়ে গেছে, বাকি সমস্ত কিছু ঠিক আছে। এই স্লাইডে যেটা মিস্টেক করা হয়েছে সেই মিস্টেকটা হচ্ছে এভরি ক্রোমোজোম ডুপ্লিকেটস, এটা হচ্ছে একটু মিস্টেক। ক্রোমোজোম কাউন্ট বা ক্রোমোজোম নাম্বার যেটা আছে সেটা সেম থাকে, অরও সেম থাকে, ঠিক আছে, কিন্তু ডিএনএ কন্টেন্টটা ডাবল হয়ে যায় এস ফেজে, এটা কথা মাথায় রাখবে। এই যে এই পয়েন্টটা মাথায় রাখবে এখানে, এই যে এইখানটাতে নো চেঞ্জ ইন ক্রোমোজোম নাম্বার অলদো ডিএনএ কন্টেন্ট গেটস ডাবল বাট দ্য নাম্বার অফ ক্রোমোজোমস স্টেজ দ্য সেম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। সুদীপ এটাতে তোমার কথা, অন্য কথা আছে বলো। এটা ইম্পর্টেন্ট, এটা খুবই কনফিউজ করে সবাই, খুব কনফিউশন হয় এখানটাতে। স্লাইডটা দেখে আমি প্রথমে কনফিউজ হলাম, স্লাইড এখানে ওটা ভুল হলো, ঠিক আছে, স্লাইড একটু ওটা মিস্টেক করেছে। এবার G2 ফেজে ঢুকছি, ওটা ক্লিয়ার সবারই? আশিক ক্লিয়ার? ওখান থেকে কোয়েশ্চেন একটা আসতে পারে, ওগুলো জায়গা থেকে কোয়েশ্চেন আসে পরীক্ষায়, ওগুলো থেকে স্টুডেন্টরা কনফিউজ করে। তো G2 ফেজে কী হয়, মেনলি কোয়ালিটি কন্ট্রোল রেখা আছে, মানে মেনলি কোয়ালিটি দেখবে যে যা যা হলো এখন অবধি, G1 থেকে এসে গেল, এবার এসে যা যা খেলা হলো সেই খেলাগুলো কতটা ঠিক হলো এটা দেখবে একটা চেক পয়েন্ট হিসেবে। আর একটা গুরুত্বপূর্ণ কাজ হয়, খুবই গুরুত্বপূর্ণ কাজ G2 ফেজে, দ্যাট ইজ তোমার এই কাজটা, মাইক্রোটিউবিল যেটা হয় সে মাইক্রোটিউবিলটা তো সিনথেসাইজ করে।
আর মাইক্রোটিউবিলের ক্ষেত্রে মনে করো মাইক্রোটিউবিল পড়িয়েছিলাম যখন সেল সাইকেলের প্রথম টপিকে, মাইক্রোটিউবিলগুলো কোন প্রোটিন দ্বারা তৈরি ছিল? মাইক্রোটিউবিল কোন প্রোটিন দ্বারা তৈরি ছিল? মাইক্রোটিউবিল কোন প্রোটিন দ্বারা তৈরি ছিল গাইজ? না আসিক, টিউবিউলিন প্রোটিন। টিউবিউলিন প্রোটিন, হ্যাঁ না না সুদীপা তুমি ঠিক বলেছো, আসিক বললো গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন না টিউবিউলিন প্রোটিন। সো ওই টিউবিউলিন প্রোটিন আর মাইক্রোটিউবিলের যা গল্প আছে সমস্ত কিছু G2 ফেজে ওরা তৈরি হয় আরও বেশি, কারণ এই টিউবিউলিন প্রোটিনটা খুবই দরকার ওই সেল অ্যাকচুয়ালি যখন ডিভিশন করে দুটো আলাদা আলাদা হবে, মানে যেটা এটা তো ক্যারিওকাইনেসিস হচ্ছে, মানে দুটো পার্ট, তো একটা ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়ার ডিভিশন, একটা সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের ডিভিশন। তো যখন ডিএনএ ডিভিশনের কথা বলছি মানে এগুলো নিউক্লিয়াসের ডিভিশনের কথা বলছি, কিন্তু যখন অ্যাকচুয়ালি তোমার সাইটোপ্লাজমিক কন্টেন্টের ডিভিশন হবে তখন কিন্তু তোমার মেনলি রোল প্লে করে এগুলো। চলো ফার্দার দেখে আর বুঝতে পারবে গল্পগুলো। তাহলে G2 ফেজের কী কী ইভেন্ট কি? প্রিপারেশন ফর মাইটোসিস বিগিনস, মেনলি যে মাইটোসিসের প্রিপারেশন আছে সেটা বিগিন হয়। দ্য সেল চেকস অ্যান্ড এনশিওরস দ্য ডিএনএ রেপ্লিকেশন ইজ কমপ্লিট অ্যান্ড এরর ফ্রি, যেটা ডিএনএ রেপ্লিকেট হয়েছে সেটা একদম ঠিকঠাকভাবে হয়েছে, সুস্থভাবে, কোনো এরর নাই। আচ্ছা দাঁড়াও, এখানটাতে আমার ক্যামেরা একটু গন্ডগোল করছে, হট আই ফিল, সো জাস্ট গিভ মি এ সেকেন্ড। চলো ক্যামেরা ক্লিয়ার আছে, এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো প্রিপারেশন মেনলি দেখে যে ডিএনএ যা তৈরি হলো সমস্ত ডিএনএ কিছু ঠিক আছে, অ্যানি ডিএনএ ড্যামেজ বা কোনো উল্টোপাল্টা কিছু নেই, ঠিক আছে। অর্গানাল ডুপ্লিকেশন কন্টিনিউস থাকে, অর্গানাল সুচ অ্যাজ মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, প্লান্ট সেল যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট, এগুলো সমস্ত কিছু ইনক্রিজ ইন নাম্বার, এগুলোর সংখ্যা বাড়তে থাকে। দিস এনসিওরস বোথ ডটার সেলস হ্যাভ সাফিসিয়েন্ট অর্গানেল, যেটা দেখায় যে দুটো ডটার সেলস আরও সাফিসিয়েন্ট অর্গানেল থাকে। প্রোটিন এবং এনজাইমের সিনথেসিস এবার দেখব। প্রোটিন এবং এনজাইমের সিনথেসিস দেখতে গেলে দেখতে পাই সেল সিনথেসাইজেস মাইক্রোটিউবিল প্রোটিনস লাইক টিউবিউলিন, যেটা বলছিলাম মাইক্রোটিউবিল প্রোটিনের নাম কি টিউবিউলিন প্রোটিন, এটা কিন্তু একটি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, এটা মাথায় রাখবে। হ্যাঁ, প্রোটিন লাইক টিউবিউলিন নিডেড টু ফর্ম দ্য স্পিন্ডেল অ্যাপারেটাস, যেটা স্পিন্ডেল অ্যাপারেটাস তৈরি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টিউবিউলিন প্রোটিনটা অ্যাকচুয়ালি স্পিন্ডেল অ্যাপারেটাসটা তৈরি করে, স্পিন্ডেল ফাইবারগুলো তৈরি করে। এবার যদি দেখি সো G2 কী কী তাহলে চেক করে, চেক পয়েন্ট কী কী থাকে এখানে, কী কী চেক করে ভাই, কী কী চেক করে? দ্য সেল ভেরিফাইজ অল ডিএনএ ইজ রেপ্লিকেটেড কারেক্টলি, নো ডিএনএ ড্যামেজ রিমেন্স, কী কী মানে সামারি, যা যা দেখলাম সামারি দেখো, মোদ্দা কথা এখানে অল ডিএনএ যা যা ডিএনএ রেপ্লিকেট হচ্ছে সেটা কারেক্টলি হয়েছে, নো ড্যামেজ রিমেন্স, ডিএনএ তো কোনো ড্যামেজ ফ্যামেজ নেই, সাফিসিয়েন্ট রিসোর্সেস আর অ্যাভেলেবল ফর ডিভিশন, ডিভিশনের জন্য যা যা রিসোর্সেস দরকার তার সাফিসিয়েন্ট রিসোর্সেস অ্যাভেলেবল আছে। ইফ এভরিথিং ইজ কারেক্ট দেন সেলটা এবার মাইটোসিসে মুভ করবে, দেন সেলটা মাইটোসিসে মুভ করবে। চলো এবার G0 ফেজটা যেটা বলেছিলাম, G0 ফেজটা একবার দেখে নি খালি। G0 ফেজ কি? সো G0 ফেজ বা G0 ফেজ ইজ এ রেস্টিং অর quiescent stage where the cells exits the active cell and মানে active cell cycle and stops dividing। এটা হচ্ছে এমন একটা ফেজ G0 ফেজ যেখানটাতে সেল রেস্টিং অবস্থায় চলে যায়, ব্যাং যেরকম শীত ঘুমে যায় ঠিক সেরকমটা শীত ঘুমে চলে যাওয়ার মতন ব্যাপার হয়, আর সেল এখান থেকে একটা কুইসেন্ট স্টেজে চলে যায় যেখানে আর সেল অ্যাক্টিভলি সেল ডিভিশনে পার্টিসিপেট করে না, ঠিক আছে। এই যে ধরো এটা হচ্ছে আমার G1, এখানে শুরু হচ্ছে G1, এটা গেল G2 মানে এসের পরে গেল G2, G2 পরে আবার মাইটোসিস দিয়ে এই G1। সো এই G1-এর এখানটাতে কী করে, এই যে পাশ কেটে গেছে সাইডের দিকে বেরিয়ে গেছে, সেল সাইকেলে অ্যারেস্টেড, এটা অ্যারেস্ট হয়ে গেছে, থেমে গেছে, এই দশাটাকে বলে G0 দশা, ঠিক আছে। সো কী কী হয় তাহলে এখানে, আফটার G1 ফেজ after G1 phase if the cell does not proper signals to divide it enters G0। G1 phase হওয়ার পরে যদি সেলটা প্রপারভাবে সিগন্যাল না পায় G0 থেকে এসের দিকে যাওয়ার জন্য তাহলে ওটা G0-এর প্রবেশ করে। তো এটা অনেকটা ধরতে পারে একটা পজ নেওয়ার মতন ব্যাপার বা একটা রিটায়ারমেন্ট নেওয়ার মতন ব্যাপার এই সেল ডিভিশন সাইকেল থেকে। খুবই ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, খুবই ইম্পর্টেন্ট যে এটা থেকে কোশ্চেন আসে
যে এইখানে কিন্তু এর মানে এই নয় যে সে সেলটা মারা গেল, জি নটে যাওয়ার মানে এই নয় যে সেলটা কিন্তু মরে গেল বা ওর আর কোনো গুরুত্ব নেই, শেষ, ডিলিট, এরকম না। সে সেলটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে। মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকার মানে ও অক্সিজেন নিচ্ছে, ও নিউট্রিশন নিচ্ছে, ওর মধ্যে ব্লাড সার্কুলেট হচ্ছে, সমস্ত না বাকি সেলের যে অ্যাক্টিভিটি ও সেম অ্যাক্টিভিটি শো করছে, ঠিক আছে। কিন্তু ও শুধু ডিভাইড করছে না ফার্দার, এটারও গুরুত্ব আছে। কেন এই সিস্টেমটা তৈরি করার কী দরকার, এটারও কিছু গুরুত্ব আছে। তো সেলস ইন দ্য জি নট ডু নট ডিভাইড বাট কন্টিনিউ টু পারফর্ম নর্মাল ফাংশনস, যেমন নার্ভ সেলস সেন্ডিং সিগন্যালস, বা লিভার সেলস ডিটক্সিফাই করে, এই সমস্ত কাজ। বা আমাদের হার্ট সেলস, হার্ট যে আছে কার্ডিয়াক সেলস, তুমি ভাবো যে আমাদের কার্ডিয়াক সেলস যেরকম আছে সেরকমই ছিল, এবার কার্ডিয়াক সেলসটা পার্মানেন্ট জি নটে চলে যায়, পার্মানেন্ট এতে চলে যায়, রেস্টিংয়ে চলে যায়। একটা পার্টিকুলার শেপে আসতো, তো হার্ট সেলস বাচ্চা ছিল তখন ছোটো ছিল, তারপর যখন আমি অ্যাডাল্ট হয়ে গেলাম আমার একটা প্রপার শেপে চলে আসলো আমার হার্টটা, সেই হার্ট আসার পরে কিন্তু আমার কার্ডিয়াক মাসেলস আর ধরো কাজ করে না, আর ফার্দার ডিভাইড করে না, ওরা পুরোপুরি জি নটে চলে যায়। কিন্তু ওরা যদি তারপরে ডিভাইড করতে থাকে তাহলে কিন্তু সিচুয়েশন পুরো আলাদা হয়ে যাবে কার্ডিয়াক মাসেলসের ক্ষেত্রে। ওর ফাংশনস খুবই ইন্টিগ্রেটেড ফাংশনস। হার্ট যখন পড়বে হিউম্যান হার্ট তখন বুঝতে পারবে যে কতটা বেশি ইম্পর্টেন্ট আর কতটা বেশি এসেন্সিয়াল প্রতিটা সেকেন্ড একটা হার্টের কাছে। সো ওখানে কোনো ডিভিশন হয় না ফার্দার। তো ওটা একটা এটার এক্সাম্পল। নার্ভ সেল যেগুলো সিগন্যাল পাঠায়, বা লিভার সেল যেগুলো ডিটক্সিফাই করে, লিভার যেন যত রকম শরীরের ময়লা আবর্জনা টক্সিক এলিমেন্ট আছে সমস্ত ডিটক্সিফাই করার কাজ করে লিভার সেল, ঠিক আছে। লিভার সেলসের ক্ষেত্রেও কিন্তু ওরা একটা সার্টেন জায়গায় যাওয়ার পরে ওরা আবার জি নট স্টেটে ঢুকে যায়। সো এটা রিভার্সিবল হতে পারে বা পার্মানেন্ট হতে পারে। সাম সেলস লাইক লিভার সেল যেমন আছে ও জি নটে গেল, কিন্তু দেখা গেল লিভার সেল, জানো লিভারের ব্যাপারে জানো যে লিভার হচ্ছে এত একটা তৎপর অর্গান, যার যদি একটা পার্ট টুকরো কেটে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার রিজেনারেট করে যাবে, ঠিক আছে। লিভারের মধ্যে পোটেন্সিয়াল মানে ক্ষমতাটা থাকে, ঠিক আছে, টোডিপোটেন্সি পাওয়ার থাকে লিভারের মধ্যে। সো ওই যে লিভার আছে তার যদি লিভারের যদি সেল তোমার ওখান থেকে বেরিয়ে গেল, সেল সাইকেল থেকে বেরিয়ে যাওয়ার পরে ওর কিন্তু আবার যদি এরকম রিকোয়ারমেন্ট আছে যে লিভার ইঞ্জুরি হয়ে গেছে, লিভার কেটে ফেলতে হলো, লিভারের সার্জারি হলো বা হেন তেন, তাহলে কিন্তু আবার জি নট থেকে বেরিয়ে আবার সেল সাইকেলে ও ঢুকতে পারে সেই সেলটা। কিন্তু দেখো ধরো নার্ভ সেল বা হার্ট সেলের ক্ষেত্রে যেমন বললাম আমি, এরা পার্মানেন্ট জি নটে চলে যায়, এরা পার্মানেন্টলি, এরা আবার রিভার্স গিয়ার করে না, এদের ক্ষেত্রে রিভার্স হয় না, এদের ক্ষেত্রে রিভার্স হয় না। ক্লিয়ার গাইজ? জি নট ফেজ ক্লিয়ার? আচ্ছা, সো এক্সাম্পল যেটা বলছিলাম দেখো, নিউরন যেটা পার্মানেন্ট জি নটে আছে, কার্ডিয়াক মাসেলস পার্মানেন্ট জি নটে আছে, আর লিভার সেলস টেম্পোরারি জি নট বাট ক্যান রিটার্ন টু জিওন অন ড্যামেজ ফ্যামেজ যদি খাই তাহলে কিন্তু আবার রিটার্ন করে যাবে। কেন ইম্পর্টেন্ট জি নট ফেজ বুঝতে পারছো? প্রিভেন্টস আননেসেসারি অর আনকন্ট্রোলড ডিভিশন। ভাবো এই যে ক্যান্সার হওয়াটা এত বেশি একটা মানে মানে ব্যাপার, যেটা যেখানে সেখানে ক্যান্সার হয়, কিন্তু হার্টে ক্যান্সার হয় শুনেছো? হার্টে ক্যান্সার হয়ে গেছে, শুনতে পেয়েছো এখন অবধি? হার্টে ক্যান্সার হয়েছে, হার্টে ক্যান্সার শুনতে পাওনি? কেন পাওনি? কেন পাওনি? কেন পাওনি? কেন পাওনি? ইয়েস, ক্যান্সার মানে তো সেলের ওভার গ্রোথ, তাই তো, আনকন্ডিশনাল আনকন্ট্রোল গ্রোথ। সো ওই গ্রোথটা হার্টে হয় না বলে তো হার্টে জীবনে ক্যান্সার হয় না। সো এটাই ব্যাপার। আর ভাবো তো হার্টটাকে ওরকমভাবে সেফভাবে নেচার কত ভেবেছে, আমরা কীভাবে নিজের শরীরের ব্যাপারে নেচার ভেবেছে যা ভাবার, প্রতিটা জিনিসকে এরকম করে রেখেছে। মেনটেন্স সেল স্পেশালাইজেশন অ্যান্ড স্টাবিলিটি। সেলকে স্পেশালাইজ করা, যেমন হার্ট একটা স্পেশাল অর্গান, খুবই স্পেশাল অর্গান, ওর স্পেশালিটি দেওয়া, ওকে স্টাবিলিটি দেওয়া ওর কাজের জন্য জি নটকে। কারণ তুমি ভাবো যেখানে একটা সেল, হার্ট কী করছে, হার্টের ওখান থেকে একটা এসএ নোড থেকে ইম্পালস জেনারেট হলো, সেটা এভি নোডে গেল, সেটা এভি বান্ডেলে গেল, বান্ডেলা ফিজে গেল, সেটা পার্কিনজি ফাইবার্স দিয়ে পুরো ভেন্ট্রিকলসকে পাম্প করলো, সেই হার্টটা আবার ব্লাড বাইরে ইজেকশন করলো। সো ওর নিজের একটা আলাদা ছন্দ আছে, অটোরিদমিসিটি প্রপার্টি শো করে কার্ডিয়াক মাসেল। সেই অটোরিদমিসিটির গল্পতে ভাবো তল কিছু সেল ভাগ করাকরি করছে, খাচ খাচ নিয়ে পার্ট তৈরি করা করছে। তো ওর নিজের যা মেশিনারি, ওর মেশিনারিতে ডিস্টারবেন্স হবে কি হবে না? আমরা হার্টকে ডিস্টার্ব করতে পারি না। ও যদি একবার বলে ঠিক আছে তোরা কর, আমি গেলাম আরাম করতে, তো লাইফ চলে গেল আরাম করতে, শেষ, ওই মানুষটা আর বেঁচে থাকবে না। সো একটা সেলকে যদি, অর্গানকে যদি স্টাবিলিটি এবং স্টাবিলিটি দেওয়ার ব্যাপার থাকে, তাহলে সেখানে আমরা কোনো গ্রোথ অ্যাক্টিভিটি করতে পারবো না। হেল্পস রেগুলেট অর্গান সাইজ অ্যান্ড সেল টার্ন ওভার। ডেফিনেটলি অর্গান সাইজ, হার্ট বড় হচ্ছে, বাবা হার্ট বড় হচ্ছে, বুক টুক ফেটে পুরো থোরাসিক ক্যাভিটিতে হার্ট ভরে গেল, সো ওটা কিন্তু যেন না হয়। সো এটা হচ্ছে জি নট ফেজের মেনলি গল্প। চলো কোয়েশ্চেন অ্যান্সার সেশন শুরু। ফার্স্ট কোয়েশ্চেন গাইজ, তাড়াতাড়ি কমেন্টে বলো। দ্য ফেজ অফ দ্য সেল সাইকেল ইন হুইচ দ্য সেল গ্রোথ অ্যান্ড পারফর্মস নর্মাল ফাংশন ইজ, বলো। ঠিক আছে, দ্য ফেজ অফ দ্য সেল সাইকেল ইন হুইচ দ্য সেল গ্রো করে এবং নর্মাল ফাংশন করে, সেটাকে বলা হয় জি1 ফেজ। মানে মেনলি গ্রোথের গেমটা কথা হয় জি1 ফেজ হয়। ভেরি গুড দুজনেই। আর কে আগে অ্যান্সার করলো দেখি? সুদীপা, তারপর আশিক। ঠিক আছে চলো, কী হলো সবার বুঝলাম না, রামিজ ফামিজ সব কোথায় গেল? গুড জব, ওটা সি অ্যান্সার, হ্যাঁ এটা মার্ক করে দিই, সি অ্যান্সার।